দক্ষিণ এশিয়ায় অঞ্চলে মানে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের একটা নতুন মোড় নিচ্ছে। আমরা দেখেছি প্রেসিডেন্ট ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সঙ্গে বেশ কিছু টুইটার চালাচালির বেশ কিছু জিনিসও আমরা দেখেছি। আসলে তাদের সম্পর্কে কোনো পরিবর্তন আসছে নাকি? আমি এই বিষয়টার উত্তর প্রশ্নের ভিতরেই রয়ে গেছে। আমি বলি যেটা আমাদের বা আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেকটাই, এটা দ্বিতীয় টার্মেও দেখা যাচ্ছে, ওনার যে রাষ্ট্র পরিচালনার যে স্টাইল সেটা হলো অনেকটাই রোলার কোস্টার সপ্তাহে, যে তিনি চায়নার সাথে বললেন যে 100% ইয়ে করবেন, তাতে করে কিন্তু নিউ ইয়র্ক স্টক হলো, ক্রাশ করলো। এই বিষয়গুলো আমরা আজকের আলোচনায় না এনে শুধু বলি যে এই সম্পর্কগুলো এরকম ঠুনকো নয় যে একদিনে একটি কথাই একটি ইয়াতে চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ বিশ্ব বা পরিস্থিতিতে ইন্দো প্যাসিফিক জোনে আমেরিকা যেই অবস্থানটুকু যায় চায়নার বিরুদ্ধে, সেখানে ভারতকে বাদ দিয়ে বা ভারতের সাথে সম্পর্ক শীতল করে সেটা সম্ভব নয়, যার জন্য তারা এখনো কোয়াডের মিটিং এও তারা উপস্থিত থাকে। এবং গত 2 মাস আগে এখানে হোয়াইট হাউসে যখন কোয়াডের মিটিং হচ্ছিল, সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী একদম সরাসরি কোয়াডের অন্য 3 জন পররাষ্ট্রমন্ত্রীর দিকে উদ্দেশ্য করে বলেছেন যে আমাদের ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে পৃথিবীর যে কোনো জায়গায় আমরা হস্তক্ষেপ করতে বা আমরা অ্যাকশন করতে আমাদের যে অধিকার সেটা প্রয়োগ করব, এবং আমি আশা করি কোয়াডের বাকি মেম্বাররা আমার সাথে একমত হবেন। অতএব এখানে এই সম্পর্কের কথা এটা না বলে শুধু বলি যে আমাদের ডক্টর ইউনূসকে ব্যবহার করে যে ব্যবস্থাটা তৈরি করা চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু এই চিঠিতে 3-4 বার উল্লেখ করা হয়েছে। যেমন আমাকে এই সুযোগটা গ্রহণ করতে দিন, রোহিঙ্গাদের কথা কিন্তু এই চিঠির শুরু থেকে শেষে অনেকবার এসেছে, আরাকানের কথা বহুবার এসেছে, এবং ফাইনালি ওনারা প্রথম যেটা শুরু করেছেন, যেটা আমার সহালোচক পরে শুনেছেন 2016 সনের ইলেকশনের কথা, সেখানে একবার আওয়ামী লীগের নাম এসেছে সর্বশেষ। আবার গিয়ে 10তম বা 9তম সেখানে গিয়ে বলা হচ্ছে আবার আওয়ামী লীগের কথা। 2 বার আওয়ামী লীগের কথা বলেছেন, কিন্তু রোহিঙ্গা এবং আরাকান এই বিষয়গুলো ছিল এটার মৌলিক। আমি যদি এটাকে বলেন সামারাইজ করতে, কি দেখা যাচ্ছে এখানে, আসলে এখানে দেখা যাচ্ছে যে করিডোরের কথা চিন্তা করা হচ্ছে। এবং আপনারা জানেন যে আপনার একজন দর্শক শ্রোতাও এটা লিখে জানিয়েছেন যে ডক্টর ইউনূস কিন্তু এখন নতুন করে আবার বলা শুরু করেছেন আমাদের কক্সবাজার সহ সেখানে যে সিঙ্গাপুরের মতন একটা জোন উনি তৈরি করে ফেলতে পারেন। এটা এইসবগুলো সবই হলো ওই আমাদেরকে মনে করিয়ে দেয় যে মীর জাফরকে বসিয়ে রবার্ট ক্লাইভ যেভাবে রেসিপি দিয়ে দেশ চালাতো সেটাই। অতএব কিন্তু আমরা আশাবাদী এটা যে বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, নির্বাচনমুখী। আমরা একটা কথা, আমাদের যারা মনে করেন যে বাংলাদেশে গত 15 বছরে নির্বাচন হয়নি, সেখানে আমাকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে সেখানে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল না। 1টি 2টি 10টি রাজনৈতিক দল তার অধিকার যে নির্বাচনে আমি যাব না, সেটা যেরকম খারাপ, আবার নির্বাচন যেভাবে হয়েছে সেটারও সমালোচনা হয়েছে। কিন্তু এই সরকার ইউনূস যেই 50 বছর ওনার মুখ দিয়ে বলেন, কে বলেন সেটা বলেন, 50 বছর যে রেফারেন্স এসে যে ওনাকে চায়, উনি 50 বছর থাকলে তো নির্বাচনের আর প্রয়োজন নেই। জামায়াতে ইসলাম তো এখন আর নির্বাচনের কথা বলছে না, একটা পার্টি নির্বাচনের কথা প্রতিদিন বলার চেষ্টা করে তাদেরকে বিভিন্ন ভাবে বোঝানো হয় এই আরো কিছু কাজ করে তারপরে আপনাদেরকে নির্বাচন দেওয়া হবে, সেটা হলো বিএনপি। কিন্তু বিএনপি কে কি বোঝানো হচ্ছে সেটা নিয়ে আসলে আমরা খুবই সন্দিহান। যে বিএনপি এই সনদে সাইন করেছে যেখানে 71-এর স্বাধীনতার ঘোষণার উল্লেখ নেই, অতএব এখন বিএনপি কিভাবে বলবে যে স্বাধীনতার একজন ঘোষক
জিয়াউর রহমান ছিলেন, সেটাও তো প্রশ্ন দাঁড়ায়। অতএব আমাদের আমি এটা সংক্ষেপে শেষ করতে চাই এইভাবে যে নির্বাচনমুখী জনগণ আজকে বহুদিন ধরেই, হ্যাঁ, আমরা নেপালে দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্ট আসার সাথে সাথে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, কিন্তু এই চিঠির মাধ্যমে নির্বাচনের জন্য তাগিদ দেওয়া হচ্ছে, জোর করা হচ্ছে, ইন্টারন্যাশনালি প্রেশার দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিছুটা প্রেশার বোঝা যাচ্ছে, কিন্তু আমার আবারও ফিরে যেতে হবে যে এটা শাক দিয়ে মাছ ঢাকার মতন, যতক্ষণ না পর্যন্ত দেখবো যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং তার বহু পূর্বেই আওয়ামী লীগের মতন বাংলাদেশের জন্মের সাথে যেই রাজনৈতিক দলের ইতিহাস যুক্ত, তার কোন ক্রমেই রাজনৈতিক অধিকার খর্ব করা হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। সঞ্জয় দে, আমাকে যদি একটু বলতেন যে শেষ প্রশ্নটি করছি যে কি বলে এটাকে, আপনার ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকা তার নীতিতে কোনো পরিবর্তন আনছে কিনা, ফরেন পলিসিতে কোনো রকম পরিবর্তন দেখছেন কিনা? মানে ধরেন একদিকে ভারত, আফগানিস্তান, পাকিস্তান, চায়না সব মিলিয়ে ওখানে যে ধরনের তৎপরতা বর্তমানে দেখছি, হিসাব নিকাশটা আগের চেয়ে বদলে গেছে কিনা? এটা একটু মানে বলা মুশকিল, মানে মুশকিল এই জন্য যে আপনি দেখবেন যে মানে দক্ষিণ এশিয়ার যে অঞ্চল, সেই অঞ্চলে অতি সম্প্রতি আর কি, মানে আমরা যদি দেখি অতি সম্প্রতি মানে বাইডেন প্রশাসনের যে চিহ্ন বা মানে তার যে ইনস্ট্রুমেন্ট, সেইটার আসলে অবসান ঘটতে যাচ্ছে এতদিন পরে এসে। মানে যদিও ট্রাম্প অনেক আগেই ক্ষমতায় বসেছেন এই বছরের শুরুর দিকে আর কি, কিন্তু ওনার যেমন পল কাপুরের নিয়োগ হলো, মানে নিয়োগ চূড়ান্ত হলো এই অতি সম্প্রতি। তারপর ভারতের মানে রাষ্ট্রদূত নিয়োগ পেলেন, বাংলাদেশের জন্য একজন রাষ্ট্রদূত মনোনয়ন দেওয়া হয়েছে, যার নিয়োগটা এখনো চূড়ান্ত হয়নি আর কি, হয়ে যাবে হয়তো খুব তাড়াতাড়ি। তো এদের দায়িত্বটা আসলে বেশি পল কাপুর বা হচ্ছে যে গোরের দায়িত্ব আমি যত জানি যে 15 নভেম্বর থেকে আসলে তাদের দায়িত্ব তারা গ্রহণ করবেন আনুষ্ঠানিকভাবে। ফলে মানে তার এই অঞ্চলের নীতিতে পরিবর্তন ট্রাম্প প্রশাসন আসছে কিনা সেইটা দেখতে একটু সময় লাগবে, কিন্তু আমার যেটা মনে হয় যে দৃশ্যমান ভাবে আমরা এক ধরনের প্যারাডাইম শিফট দেখতে পাচ্ছি আর কি। মানে যেটা আসলে একটা অচল অবস্থা দীর্ঘদিন ছিল, মানে মানে পুরনো প্রশাসনই ছিল, ক্রিস্টিয়ান জ্যাকবসনের দায়িত্ব শেষ হচ্ছে বাংলাদেশে, সব মিলিয়ে একটা নতুন প্রশাসনের নতুন রূপ দেখতে পাচ্ছি। এবং যেটা বলা হয় পল কাপুরের ক্ষেত্রে আমি যত জানি বা শুনেছি আর কি, তিনি প্রচন্ড ভাবে আসলে মানে তাকে ট্রিট করা হয় পাকিস্তান বিরোধী একজন ক্যারেক্টার হিসাবে আর কি, তিনি প্রচন্ড পাকিস্তান বিরোধী অবস্থান। এখন ব্যক্তিগতভাবে একজন অবস্থান, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে যখন দায়িত্বটা আসলে নেন, তখন সেটা আসলে কতটা রিফ্লেকশন ঘটবে বা ঘটবে না, সেটা দেখতে আমাদের আসলে কিছুটা সময় নিতে হবে। তবে আমার যেটা মনে হয় যে ভারতের সঙ্গে যে টানাপোড়েনটা বা হচ্ছে যে শক্তির লড়াইটা চলছিল আর কি আমেরিকার, সেই জায়গায় সম্ভবত আসলে ট্রাম্প যেইভাবে ভেবেছিলেন যে ভারতকে সহজেই বা হুমকি দিয়েই হচ্ছে নমনীয় করে ফেলা যাবে, সেইটা সম্ভবত আসলে ঘটে নাই। না ঘটার কারণে হয়তো এক ধরনের নতুন কৌশল, আমি আসলে মানে নীতি চেঞ্জ করবো না, আমি বলবো যে হচ্ছে নতুন এক ধরনের কৌশল হয়তো আমরা দেখতে পারি, যেটা মানে এর আগের 2-3 মাস ধরে যেটা আমরা প্রত্যক্ষ করেছি তার চেয়ে একটু ডিফারেন্ট হতে পারে। তবে আমার মনে হয় যে সেটা হচ্ছে যে আমরা যে এই আলোচনাটার মধ্যে আসলে সবসময় এই আলোচনাগুলো করি হচ্ছে বাংলাদেশকে মাথায় রেখে, সেই জায়গায় আমার যেটা মনে হয় যে এই ধরনের বহিঃশক্তির যে টানাটানি বা রশি টানাটানি, সেটার চেয়ে হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যেসব দলগুলো আছে সেই সব দলগুলো আসলে কতটা তাদের শক্তি, মাঠের শক্তি ধরে রাখতে পারছে বা বিভিন্ন জায়গায় তার শক্তির জায়গাগুলো সে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারছে, সেইটার উপরই মূলত আসলে বেসটা নির্ধারণ হয় আর কি। ফলে বাংলাদেশের পলিটিক্স এর উপর এর কতটা প্রভাব পড়বে বা কিভাবে পড়বে, সেটা শুধু হচ্ছে যে বাইরের শক্তির পরিবর্তনের মধ্য দিয়ে আমরা হয়তো এটাকে ঠিক করতে পারবো না। এর জন্য হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারগুলো অনেক বেশি জরুরি থাকবে। বুঝতে পেরেছি। দস্তগীর জাহাঙ্গীর, আপনি কি ফরেন পলিসিতে কোনো পরিবর্তন দেখছেন কিনা? ধরেন পল কাপুরের নিয়োগ, সার্জেই গোরের নিয়োগ, এর আগে তুলসী গাবার্ডের কথা শুনেছি, সবকিছু মিলিয়ে তারা খুব দ্রুত হয়তো কার্যক্রম শুরু করছে, কোনো পরিবর্তন আসবে কিনা?
দস্তগীর ভাই শুনতে পাই না আপনার কথা, আনমিউট করেন। আমার কথা এখন শোনা যাবে? আমি হ্যাঁ বলুন। বিশেষ করে যে ঘটনা, যে প্রশ্নটা করলেন, এটা নিয়ে আমার মূলত কাজ। ইন্দো প্যাসিফিক জোনে আমেরিকার পলিসি, পলিটিক্স অ্যান্ড ডিপ্লোমেসি। আমার খুব সহজ হয় আমি যদি একটা ফান্ডামেন্টাল লাইন তৈরি করি। লাইনটা হলো যে ব্যক্তিগত পছন্দ অপছন্দ ঈর্ষায় আমেরিকা কোনো ধরনের রাষ্ট্রীয় পলিসি পরিবর্তন হয় না। রাষ্ট্রীয় পলিসি 5 বছরের জন্য পরিবর্তন হয় না, 10 বছরের জন্য হয় না, 20 বছরের জন্য হয় না। কারণ তারা মিনিমাম যে প্রজেকশন করে সেটা হলো 30 ইয়ার্স পরে আমরা কি দেখতে চাই। যে আমরা বুঝি, কিন্তু আমি একটা উদাহরণ দিই যে আমরা কিন্তু সবসময় যেসবগুলো আমরা দেখতে পাই সবগুলো কিন্তু এখনকার জিনিস একটাও দেখতে পাই না। আমরা প্রাচীন জিনিস দেখি, যেমন সূর্য প্রায় 9 মিনিট পুরাতন দেখি। আর আমেরিকা দেখে আগামী 30 বছর সামনে তাদের ওই অঞ্চলে তাদের প্রভাব। কিন্তু একজন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি যখন নির্বাচিত হয়ে ক্ষমতাতে আসেন, তাকে সমস্ত ইনফরমেশন পৃথিবীর জোন অনুসারে আমেরিকার এই মুহূর্তের অবস্থানটা তারা 30 বছরে কোথায় দেখতে পাচ্ছে, তার জন্য কি কাজ হচ্ছে, সেই ব্রিফিং কিন্তু প্রথম দিনই হয় না, এটার জন্য 2-3 মাস সময় লাগে। সেই 3 মাস সময়ের ভ্যাকুয়ামে কিন্তু এই আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলে ফেলেছিলেন যে $29 মিলিয়ন দুইজনের নামে গেল। এবং আমি যখন সেই দুইজনের নাম প্রকাশ্যে এসে বসলাম, একজন তো আমাকে হুমকি দিল যে তোমাকে কে টাকা দেয় তোমার সাংবাদিকতা আমরা খুঁজে বের করবো। এই হলো অবস্থা। অতএব এখানকার বিষয়টা হলো যে বাংলাদেশের সরকার যারা এসেছেন বঙ্গবন্ধু থেকে গত 5ই অগাস্ট পর্যন্ত 24-এর, কোন সরকারের কাছ থেকে আমেরিকা এত ভাবে যে কি চাই বলার আগে সব তোমরা বলো আমি কোন জায়গাটায় খুঁটি কাটবো, যে সবগুলো তোমার কোথায়। অতএব সেখানে কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনাই আমি অন্তত পক্ষে দেখছি না। কিন্তু একটা বিষয়, সেটা হলো যে স্ট্রং ইন্ডিয়া, যখন স্ট্রং ইন্ডিয়া, তখন সেখানে তাদের সমস্ত কিছু নিরবিচ্ছিন্ন ভাবে তারা সফল করতে পারে না। যার জন্য যার রাগান্বিত কথাবার্তা আমরা 2024-এর 8ই অগাস্ট থেকে শুনে আসছি, সেটা হলো ডক্টর ইউনূস। না, উনি শপথ নেওয়ার আগেই উনি ইন্ডিয়ান গণমাধ্যমকে বললেন যে 7 সিস্টার, ওয়েস্ট বেঙ্গল, এমনকি আরাকানে বা বার্মাতে অশান্তি বিরাজ করবে ভারত যদি বাংলাদেশের বিষয়ে নাক গলায়। এটা চরম, আমি বলবো আন্তর্জাতিক পরিভাষায়, মানে ডিপ্লোম্যাটিক ভাষায়, এটা চরম উস্কানি। এবং নট অনলি উস্কানি, এটা ইতিমধ্যে আগ্রাসন। বিষয়টা হলো আগ্রাসন আপনাকে শুধু আর্মি দিয়ে অ্যাটাক করলেই হবে না, দিস ইজ এন আগ্রাসন। যদি টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি সম্বন্ধে অন্য দেশের কোনো একজন রাষ্ট্র প্রধান বা এক্সিকিউটিভ প্রধান এই ধরনের হুমকি দেয়, যেটা জাতিসংঘের সনদের আমার মনে হয় 50 অথবা 51তম বিষয়, এটা ভারত সংরক্ষণ করে যে এটা আমাদের বিরুদ্ধে অ্যাগ্রেশন। কিন্তু ডক্টর ইউনূসের রাগ বেশি উঠে কেন? বেশি উঠে, আরে বেটা আমি এখানে নিয়ে কাজ করব অমুকের জন্য, আমার প্রভুর জন্য, তুমি আমাকে ঝামেলা করো কেন? হ্যাঁ, ভারত এটাকে বাধা দেয় কেন? এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, ভারত, রাশিয়া, চায়না, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে যে বঙ্গোপসাগর, কিন্তু উনি কিন্তু বহুবার বঙ্গোপসাগর আমাদের কি দ্বার, কি আমাদের সম্ভাবনার দ্বার, এসব কিন্তু এই ডক্টর ইউনূসের উনি তো ব্যবসায়ী হলো টাকা দিয়ে টাকা বানানো। তাহলে উনি ওইখানে টাকা কোথায় বিনিয়োগ করবেন? ওটা তো অন্য কেউ চায়।